মনে হয় সাপে কেটেছে। নিজের মেয়ের যে একটু যত্ন নেব সে হবে না, সতীনের মেয়ের যত্ন করতে হবে। এই বিশাল সম্পত্তি আবার ওই মেয়ের নামেই তিনি করে রেখেছেন। এই সব সম্পত্তি আমার মেয়ের নামে করতেই হবে, কিন্তু ওই সৎ মেয়েকে সরাবো কি করে? আগেও তো অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুই হলো না। শুনেছি ওই জঙ্গলের ধারে পোড়ো মন্দিরে এক তন্ত্র সাধিকা থাকে, দেখি কাল একবার তার কাছেই যাব। যেমন ভাবা তেমন কাজ। পরের দিন সকাল হতেই সোনালি সেই তন্ত্র সাধিকার কাছে যায়, গিয়ে তার মনের কথা খুলে বলে। আমি যা চাইছিলাম সেই সুযোগ নিজে থেকেই আমার কাছে এসেছে। এই সুযোগ আমাকে কাজে লাগাতেই হবে। সবই বুঝলাম, ঠিক আছে, তুই যা চাইছিস তাই হবে। হ্যাঁ মা, ওই মেয়ে আমার চক্ষু শুন, তুমি কিছু একটা ব্যবস্থা করো মা, তুমি কিছু একটা করো। ঠিক আছে, এই নে আনারস গাছ, এটা বাড়ির পাশে বসিয়ে দিবি। দুদিনের মধ্যেই ওই গাছে ফল হবে। আমি এক বিষধর সাপ পাঠিয়ে সেই আনারসকে বিষাক্ত করে দেব, আর সাথে সাথেই ওই আনারস নীল হয়ে যাবে। ওই নীল আনারস তোর মেয়েকে খাওয়াবি, আর সাথে সাথেই ঠিক আছে মা, তাই হবে, আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব। এই কথা বলে সোনালি আনারস গাছটা নিয়ে বাড়ি চলে যায়। তারপর তন্ত্র সাধিকা সোনালির সৎ মেয়েকে বাঁশের ভেলা করে জলে ভাসাতে পারলেই কাল নাগকে দেওয়া আমার প্রতিশ্রুতি পূর্ণ হবে। আর ওই মেয়ে ভাসতে ভাসতে তার কাছে পৌঁছে গেলেই সে আমাকে অদৃশ্য হওয়ার শক্তি প্রদান করবে। আনারস গাছটাকে নিয়ে এসে সোনালি তাদের বাড়ির পাশে বসিয়ে দেয়। দুদিন পরে সেই গাছে ফল ধরে। ঠিক তখনই একটি সাপ এসে সেই ফলে বিষ ঢেলে দেয়, আর সাথে সাথে সেই ফলটি নীল হয়ে যায়। দেখো গিন্নি, তুমি যে আনারস গাছটা বসিয়েছিলে সেই গাছে কেমন নীল আনারস হয়েছে। ও মা, তাই তো, তাহলে তো এই ফল আজকেই কাটবো আর আমরা সবাই মিলে খাবো। ঠিক আছে, আজ দুপুরবেলা এই ফলটা কেটো, দেখবো নীল আনারস কেমন খেতে। সেদিন দুপুর হতেই সোনালি আনারসটা কাটে। কই গো গিন্নি, দাও দেখি খেয়ে আনারসটা কেমন খেতে। ধুর, তুমিও না, আগে আমাদের মেয়েদের খেতে দাও। প্রথমে আমার বড় মেয়ে খাবে, তারপর ছোট মেয়ে খাবে, তারপর তুমি পাবে, বুঝলে মশাই? এই নে মা, আগে তুই খা। ওই নীল আনারস রচনা খেতেই তার মুখ দিয়ে ফেনা কাটতে শুরু করে, আর তখনই তার গোটা শরীর নীল হয়ে যায়। আমাদের মেয়ের কি হলো গো গিন্নি? এ কি হলো? এমন নিথর হয়ে গেল কেন? ওর শরীর নীল হয়ে গেল কেন? কিছুই যে বুঝতে পারছি না। তুমি যাও, এক্ষুনি গিয়ে কবিরাজ মশাইকে ডেকে আনো। তারপর কিছুক্ষণের মধ্যেই কবিরাজ তাদের বাড়িতে আসে আর রচনাকে দেখে বলে, আর কিছু করার নেই, এই মেয়েকে তোমরা যা খাইয়েছো সেটাতে সাপের বিষ ছিল। ওই জঙ্গলে এক পোড়ো মন্দিরে তন্ত্র সাধিকা থাকে, তোমরা নিয়ে গিয়ে সেখানে দেখতে পারো। তারপর তারা সাথে সাথেই রচনাকে নিয়ে ওই তন্ত্র সাধিকার কাছে যায়। সাধিকা মা, আমার মেয়েকে বাঁচাও, আমার মেয়েকে বাঁচাও, আমার মেয়ে ছাড়া যে আমি পাগল হয়ে যাব। আমিও তো তাই চাই, তোমার মেয়েও মরুক আর তুমিও পাগল হয়ে যাও, তাহলে তো এই সব কিচ্ছু আমার হবে। মা, দয়া করো মা, বাঁচাও আমার বড় মেয়েকে। এই মেয়ের শরীরে কাল নাগিনীর বিষ গেছে, তাই এমন নীল হয়ে গেছে। তোরা একে বাঁশের ভেলা করে নদীতে ভাসিয়ে দে। তুমি আর বসে থেকো না, বাঁশের ভেলায় করে মেয়েকে নদীর জলে ভাসিয়ে দাও, যদি ওপরওয়ালা মুখ তুলে তাকায়। এরপর বিমল একটি বাঁশের ভেলা করে তার মেয়ে রচনাকে ভাসিয়ে দেয়। ভাসতে ভাসতে সেই ভেলা মহাসমুদ্রে চলে যায়, আর সেখান দিয়েই নীল সাগরের দুই মৎস্যকন্যা নীলিমা ও লালিমা যাচ্ছিল। ওই দেখ দিদি, একটা বাঁশের ভেলা, মনে হচ্ছে তাতে মানব কন্যা আছে। হ্যাঁ রে, এটা তো সত্যি সত্যি একটা মানব কন্যা, মনে হয় সাপে কেটেছে। একে আমাদের বাঁচাতেই হবে, আমাদের রাজ্যে একে নিয়ে যাই, চল। তারা রচনাকে নীল সাগরের গভীরে মৎস্য রাজ্যে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা জাদু শক্তির সাহায্যে রচনার প্রাণ ফেরায়। জাদু শক্তির কারণে রচনাও জলের নিচে অবাধেই শ্বাস নিতে পারে। আমি কোথায়? আমার বাবা মা কোথায়? তুমি আমাদের মৎস্য রাজ্যে আছো, তোমায় সাপে কেটেছিল, আমরা তোমায় বাঁচিয়েছি। মৎস্যকন্যা, মৎস্য রাজ্য, তোমাদের কথা আমার বাবা গল্প করে শোনাতো। আমাকে তোমাদের রাজ্য ঘুরিয়ে দেখাবে? ঠিক আছে, চলো। নীলিমা আর লালিমা রচনাকে তাদের পুরো মৎস্য রাজ্য ঘুরিয়ে দেখায়। তোমাদের রাজ্যের কত গল্প শুনেছি, কিন্তু এখানে সবাই এমন পাথরের পুতুলের